মেয়েটার পুরো নাম কিমতেইয়ং তে, বয়স 18-র কাছাকাছি, মা বাবা নেই, দাদা দাদির কাছে মানুষ, প্রচন্ড চঞ্চল একটি মেয়ে, অন্যায় দেখলে চুপ করে থাকতে পারে না। আর সব থেকে বড় কথা হচ্ছে সে মাস্টার মশাইয়ের নাতনি। একদমই কথাগুলো বলল যে হোক। জাঙ্কুক ভুরুকুচকে জিজ্ঞাসা করলো, বোগাম স্যারের নাতনি? জি ভাই। আচ্ছা ঠিক আছে, এখন যা। আচ্ছা ভাই। জাঙ্কুক গভীর মনোযোগ সহকারে কিছু ভাবছিল। হঠাৎ ফোনের শব্দে মনোযোগ নষ্ট হয়ে গেল। কিছুটা বিরক্ত নিয়ে ফোনের দিকে তাকালো, তবে মায়ের নম্বর দেখে মুহূর্তে বিরক্তিভাব কেটে গেল। রিসিভ করলো। হ্যালো জাঙ্কুক, শুনছিস? না, বলো। শুনছি। তোর জন্য একটি মেয়ে দেখেছি, এবার তো পছন্দ হবেই। জাঙ্কুক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আবারও মেয়ে দেখেছো? আবার মানে? তুই কি কোনোদিনও বিয়ে করবি না? বিয়ে কেন করব না, অবশ্যই করব। আর কবে করবি? বুড়ো হলে? তখন তোর ছেলে তোকে বাবা না বলে দাদু বলে পরিচয় করিয়ে দেবে, দেখিস। জাঙ্কুক ভ্যাবাচাকা খেয়ে গেল। আরো কিছু কথা বলে ফোন রেখে দিল। অতঃপর মাথায় হাত দিয়ে বিড়বিড় করে বলল, কেউ বলে ছেলে ভাই ডাকবে, আর কেউ বলে দাদু ডাকবে, কিন্তু আমার তো মনে হয় ছেলে আমার নাম ধরেই ডাকবে। একটা কাগজ নিয়ে বসে আছে। সন্ধ্যার দিকে পাশের বাড়ির মলি তাকে এটা দিয়ে গেছে। বলেছে তাকে নাকি একটা ছেলে এটা পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছে। তে প্রথমে নিতে চায়নি, তবে পরে কৌতূহল না সামলাতে পেরে নিয়েছে। তাকে কে চিঠি দিয়েছে সে দেখতে চায়। ভাগ্যিস দাদি জানে চোখে পড়েনি, নইলে নির্ঘাত ভাবতো তে প্রেম করছে। তে চিঠি খুলে উপরের লাইন না পড়ে শেষ লাইন পড়লো আগে। চোখটা বেরিয়ে আসার জোগাড়, হতভম্ব হয়ে গেল। মাথায় হাত দিয়ে বিড়বিড় করে বলল, আজব ঘটনা, এই লোকটাকে কেন চিঠি দিয়েছে? জাঙ্কুক 7-5 ভাবতে ভাবতে বাসায় ঢুকছিল। হঠাৎ পেছন থেকে তাকে কেউ জড়িয়ে ধরলো। কিছুটা চমকে পিছনে তাকালো। সুগা, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুই কি একাই এসেছিস নাকি কাকিমারাও এসেছে? তুমি তো আমাদের ভুলেই গেছো, তাই আবার মনে করিয়ে দিতে সবাই মিলে চলে এসেছি। জাঙ্কুক হেসে সুগার মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, ভালো করেছিস, চল সবার সাথে দেখা করে আসি। আচ্ছা চলো। জাঙ্কুকের বাবা কিম নাম জুনেরা 2 ভাই, তিনিই বড়। তার 2 সন্তান, জাঙ্কুক আর জিমি। বর্তমানে তিনি এখন বিদেশে আছেন। তার ছোট ভাই সুবিন সপরিবারে শহরে থাকে। তারও 2 সন্তান, তবে সুগার আয়ু যমজ, দুজনে এখন ভার্সিটিতে পড়ছে। জাঙ্কুক সবাইকে সালাম দিয়ে বলল, কেমন আছো সবাই? কাকিমা রোজ টেবিলে খাবার রাখছিলেন। জাঙ্কুকের কণ্ঠ শুনে এগিয়ে আসলো, আমার কুকি বেটা কেমন আছিস? আমার কথা ছাড়ো, তোমাদের কথা বলো। আর এই নামটা কি বাদ দেয়া যায় না? না মানে এখন তো আর ছোট নেই। সবাই মিটিমিটি হাসছে। রোজ সবার নাম ছোট করে ডাকতে পছন্দ করে। জাঙ্কুকের কথা শুনে বললেন, কেন কুকি বেটা, নামটা তো সুন্দর, তবে তুই যদি মানা করিস তাহলে আর বলবো না। জাঙ্কুক ভালো করে তাকিয়ে দেখলো, তার কাকিমা চোখ ছলছল করছে। এখন যদি না করে দেয় তাহলে শিওর কান্না করে দেবে। প্রচন্ড ইমোশনাল আর নরম মনের সাদাসিধে মানুষ তিনি। কোনো মতে হাসার চেষ্টা করে বলল, না না কাকিমা, নামটা অনেক সুন্দর। আমার তো মন চায় সারাদিন এই নাম শুনতেই থাকি। উপস্থিত সকলে হেসে ফেললো। জাঙ্কুক শুধু চেয়ে রইল। এরপর রোজ সবাইকে খেতে ডাকলে সুগা বলল, তোমরা বসে পড়ো, আমি জিমিনকে ডেকে আনছি। ভাইয়া তুমি ফ্রেশ হবে না? হব, চল। জিমিন চুপচাপ বসে আছে, মনে মনে কিছু একটা ভাবছে সে। কিরে কানিবুড়ি, আসবো? জিমিন ভাবনা থেকে বেরিয়ে দরজার দিকে তাকালো। সুগাকে দেখে একগাল হাসলো, না বললেও তুই আসবি জানি। সুগা ভিতরে এসে জিমিনের মাথায় একটু চাটি মেরে বলল, বড় ভাইকে তুই বলিস, লজ্জা করে না? সম্মান দিয়ে কথা বলবি। জিমিন মুখ ভেঙচি বলল, মাননীয় ভাই, আমার মন খারাপ। সুগা সিরিয়াস হয়ে বসে বলল, কেন রে বনু, তোকে কেউ কিছু বলেছে? আমাকে একবার শুধু বল, তোমরা কেন এসেছো? পরশু জাঙ্কুক ভাইকে দেখতে আসবে, তার জন্য। এই জন্যই তো আমার মন খারাপ। মানে? সুগা ভুরু কুচকে তাকিয়ে কিছু মনে করার চেষ্টা করে বলল, বুঝেছি, তোর ওই সই, কি যেন নাম, তে না তে, ওর সাথে ভাইয়াকে বিয়ে দিতে চাস তুই, তাই না? জিমিন মাথা নাড়িয়ে সম্মতি জানালো। সুগা বলল, কিন্তু মেয়েটা তো ভাইয়ের থেকে অনেকটা ছোট রে। তাতে কি, কাকিমাও তো কাকামণির থেকে 13 বছরের ছোট। তা ঠিক, কিন্তু জাঙ্কুক ভাই কি রাজি হবে? আমার মনে হয় না। তার থেকে বরং এক কাজ কর, আমার সাথে বিয়ে দিয়ে দে। তোমার না প্রেমিকা আছে, তাতে কি, আমাদের ধর্মে 4টি বিয়ে করা যায় যাচ্ছে। জিমিন রেগে তাকিয়ে বলল, না রাগে, বিয়ে ভাঙার ভালো বুদ্ধি থাকলে দে।
বনু বুদ্ধি পেয়েছি। অতঃপর দুজনে মিলে কিছু একটি প্ল্যান করে সুগা উঠে দাঁড়ালো। জিমিন তাকে বলল আয়ুকে দিয়ে তার রুমে খাবার পাঠিয়ে দিতে। তে চিঠি পড়ে রাগে শরীর জ্বলতে শুরু করলো। মনে মনে শত শত গালিও দিল। মনে মনে ঠিক করলো এটা জিমিনকে দেখাবে, সে জানুক তার ভাইয়ের কার্যকলাপ। পরের দিন ব্যাগে করে চিঠিটা নিয়ে কোচিং এ আসলো। জিমিনের সাথে দেখা হতেই এক সাইডে নিয়ে দাঁড় করিয়ে বলল, জানিস তোর ভাই আমাকে চিঠি দিয়েছে। জিমিন বড় বড় চোখ করে তাকিয়ে বলল, মজা করছিস? না, মজা কেন করব, সাথে করে নিয়ে এসেছি, তুই পড়ে দেখ। ব্যাগ থেকে চিঠি বের করে জিমিনের হাতে ধরিয়ে দিল। কাগজটা ভালোভাবে নেড়েচেড়ে খুললো। কিছু সময় তাকিয়ে থেকে অবাক চোখে তাকিয়ে বলল, তে এটা তো সাদা কাগজ। তে বড় বড় করে তাকিয়ে হাতে নিল। সত্যি এখানে কিচ্ছু লেখা নেই, একদম সাদা কাগজ। লেখা কোথায় গেল আমি কি করে জানবো? তুই কি আমার কথা বিশ্বাস করছিস না? জিমিন চশমাটা আরেকটু টেনে ভালো করে পড়লো। সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। মাথা নাড়িয়ে একবার হ্যাঁ বোঝালো, আরেকবার না বোঝালো। তে রেগে গেল, তোর বিশ্বাস করা লাগবে না, তুই যা তোর ভাইয়ের কাছে, একদম আমার আশেপাশে আসবি না। না না, আমি বিশ্বাস করছি তোকে। তে হঠাৎ চুপ হয়ে গেল। কিছু একটা ভেবে সেই কাগজটা ভর্তি করে কিছু একটা লিখলো। লেখা শেষ হতে উঠে দাঁড়ালো। জিমিনের হাত ধরে বলল, চল আমার সাথে। কোথায়? গেলেই দেখতে পাবি। দুজনে রাস্তা দিয়ে রিকশায় উঠে পড়লো। কিন্তু এমন জায়গায় এসে রিকশা থামলো তা দেখে জিমিন হতভম্ব হয়ে গেল। কি রে, নামবি না? এখানে তুই কেন এনেছিস? আগে নাম, পরে বলছি। রিকশাওয়ালা ভাড়া মিটিয়ে দুজনে একটি গাছের পিছনে গিয়ে দাঁড়ালো। জিমিনকে এখানে দাঁড়াতে বলে তে অভিযোগ বক্সের দিকে এগিয়ে গেল। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। যখন দেখলো কেউ নেই, হাতটা বাড়িয়ে রাখবে এমন সময় কেউ গম্ভীর কণ্ঠে বলে উঠলো, আজকে কি অভিযোগ নিয়ে এসেছো? তে পিছনে ঘুরে তাকালো। জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তাকে দেখে তে কিছুটা ঘাবড়ে গেল, কিন্তু প্রকাশ করলো না। স্বাভাবিক থাকার চেষ্টা করলো। হাতে থাকা কাগজটা তার দিকে এগিয়ে দিয়ে বলল, আপনি দেখে নিন, আর আমার মতো সাহসী হতে শিখুন। বলে ব্যাগ থেকে একটি কলম বের করে দিয়ে আবারও বলল, আর আসল কলম দিয়ে লিখতে শিখুন। জাঙ্কুক কলম আর চিঠি দুটো নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কি বলতে চাচ্ছ পরিষ্কার করে বলো। আমি দিন দিন তোমার সাহস দেখে অবাক না হয়ে পারছি না। এত সাহস ভালো না মেয়ে। আরে রাখুন তো আপনার জারি জুড়ি। কাল রাতে আপনার চিঠি পড়েই বুঝে গেছি আপনি কেমন মানুষ। কথা শেষ করে জাঙ্কুকে কিছু বলার সুযোগ না দিয়ে দৌড়ে গেল তে। এক দৌড়ে জিমিনের কাছে এসে দাঁড়ালো। মেয়েটা এত সময় গাছের পাশে আড়ালেই দাঁড়িয়েছিল। তে আসতেই দুজনে দৌড় দিল। জাঙ্কুক বোঝার চেষ্টা করলো মেয়েটা কি বলে গেল। তার মাথায় কিছুই আসছে না। সে কখন চিঠি দিল? তবে কি তার নাম করে অন্য কেউ চিঠি দিয়েছে? হাঁপাতে হাঁপাতে দুজনে এসে একটি চারের উপরে বসলো। তে ভাবলেই বলল, দেখছিস আমার কত সাহস? জিমিন হেসে বলল, হ্যাঁ, এর জন্যই তো তোকে আমি আমার সাহসী ভাইয়ের সাহসী বউ বানাতে চাই। তে হাত দিয়ে জিমিনের মাথায় চাটি মেরে বলল, চুপ থাক ফাজিল বেটি। কিন্তু ভাইয়ে বুঝে গেল তো তুই চিঠি দিয়েছিস, তোর ভয় লাগছে না? না। বেশ কিছু সময় তর্কাতর্কি করার পর জিমিনের মাথায় সুগার দেওয়া প্ল্যানের কথা মনে পড়লো। একটু রইসই বলল, চলতে আমরা খেলি। তে কপাল কুঁচকে বলল, বাবা জিমিন জানি, কি ব্যাপার, তুই আজকে খেলতে চাচ্ছিস? অন্য সময় না বলতি বড় হয়ে গেছি, এখন কি আর খেলার বয়স আছে? দেখলি এখনো তোর সমস্যা। না না, বল কি খেলবি? ট্রুথ আর ডেয়ার দুজনে মিলে শুধু? কিন্তু তোর সম্পর্কে তো আমি সব জানি। তাহলে ট্রুথ নিয়ে কি হবে? তাহলে ডেয়ার নিবি? ঠিক আছে, তোর ব্যাগ থেকে বোতল বের কর। এরপরে দুজনে ট্রুথ আর ডেয়ার গেম খেলার জন্য বোতল বের কর। জিমিন বোতল ঘুরাতে প্রথমে তার দিকেই পড়লো। তে হেসে বলল, ডেয়ার দিব? একটা গান গিয়ে শোনা। জিমিনের গলা ভীষণ খারাপ, তবু উপায় না পেয়ে গাইলো। শেষ হওয়ার আগে গাছে বসে থাকা সব কাকগুলো কাকা করে উড়ে গেল। তে হাসতে হাসতে শুয়ে পড়ার অবস্থা। জিমিন অসহায় মুখ করে তাকালো, গাল ফুলালো। তে হাসি বন্ধ করে বলল, সরি সরি, আর হাসবো না। আবার ঘোরা। এবার বোতল ঘুরাতেই তের দিকে গেল। জিমিন যুদ্ধ জিতে যাওয়ার মতো হাসলো, বলল, ডেয়ার? তুই আমাকে ওয়াদা কর, যা ডেয়ার দিব তাই করবি। তে বেশি ঘাটলো না, স্বাভাবিকভাবেই মাথা নাড়িয়ে সম্মতি দিল। জিমিন বলল, শোন, একটা অভিনয় করতে হবে। কিসের অভিনয়? আমার ভাইয়ের অর্থাৎ জিওন জাঙ্কুকের প্রেমিকা। তে
তে হকচকিয়ে গেল, ভরকানো গলায় বলল, কি বলছিস এসব? আগে পুরোটা শোন। কাল ভাইয়াকে দেখতে আসবে, সাথে পাত্রীও আসবে। তুই তাকে গিয়ে বলবি তোর আর ভাইয়ার সম্পর্ক আছে। আমি বললেই সে কেন বিশ্বাস করবে? করবে করবে। তে জানালো সে এই কাজ করতে পারবে না। তখন জিমি ইমোশনাল ব্ল্যাকমেল করে বলল, তুই তো বলিস রাজনীতিবিদরা ভালো হয় না, তাদের বিয়ে করা মানে নিজের পায়ে কুড়াল মারা। তাহলে তুই কি একটা মেয়েকে সেই কুড়াল থেকে বাঁচাবি না? শুনেছি মেয়েটা সহজ সরল। আমি তো আর আমার নিজের ভাইয়ের বদনাম করতে পারি না, তাই তোকে বলছি। এই কথাগুলো মনোযোগ সহকারে শুনলো। জিমিনের দিকে ভালো করে তাকিয়ে বোঝার চেষ্টা করলো, তবে কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, কিন্তু আমি তাকে কোথায় পাবো? মা সকালে কাকিমাকে বলেছিল সেই মেয়ের সাথে নাকি ভাইয়াকে আমাদের এলাকায় ঘুরতে পাঠাবে। যখন বের হবে তখন বলবি আমি তোকে টাইম মতো খবর দিয়ে দেব। আর সাথে আমি আর আমার কাজিনরাও থাকবে। তোর ভাই আমাকে কিছু বলবে না যদি রেগে যায়? আরে না, ভাইয়া ঠান্ডা মাথার মানুষ, সহজে রাগে না। আর মেয়েদের সাথে খারাপ ব্যবহার তো একদমই করে না। সব থেকে বড় কথা, তুই না সাহসী মেয়ে। এই প্রথম নিজের কথায় নিজেই ফেসে গেল। তার মন সায় দিচ্ছে না। জিমিন তাকে সবকিছু বুঝিয়ে বলল, নিজের মাথায় নিজেই হাত দিয়ে বলল, তে রে, তুই তো গেলি। কথায় বলে, যার বিয়ে তার খবর নেই, পাড়া পড়শির ঘুম নেই। এই কথাটা যে হাড়ে হাড়ে সত্য তা টের পেল জাঙ্কুক। তাকে দেখতে আসবে, অথচ সেই জানে না তার মতামতের কোনো দাম নেই। এই মুহূর্তে কিছু বলারও উপায় নেই, কারণ তার জন্য তার পরিবারের অসম্মান হোক তা সে কোনোভাবেই চায় না। আসবো রে জাঙ্কুক, দরজার কাছে এসে ডাক দিয়ে বলল জিন। জাঙ্কুক গোমরা মুখ করে উত্তর দিল, এসো। এই নীল পাজামিটা পরে জলদি নিচে চলে আয়, আমার হাতে বহুত কাজ, দেরি করিস না। বলেই বড় বড় পা ফেলে বেরিয়ে গেলেন। জাঙ্কুক শুধু চেয়ে চেয়ে দেখলো, কিছু বলল না। নিজের রাগটা সে ছোট থেকে কন্ট্রোল করতে পারে। সবাই তাকে ঠান্ডা মাথার মানুষ বলেই চেনে। হুটহাট কাউকে কিছু বলার স্বভাব নেই। জাঙ্কুকের মতে মায়ের আঘাত ভোলা যায়, কিন্তু কথার আঘাত জীবনেও ভোলা যায় না। মানুষ যতই বলুক ভুলে গেছে ভুলে গেছে, কিন্তু আসলে কি তাই? জেনি মা বাবার একমাত্র আদরের মেয়ে। বাবা বংইয়ুন পেশায় একজন এমপি। জাঙ্কুকে তিনি বেশ কয়েক মাস যাবৎ ফলো করেছেন। সব খোঁজ খবর নিয়ে তিনিই প্রথমে প্রস্তাব দিয়েছেন। জিন মেয়ের ছবি দেখে পছন্দ করে ফেলেছেন, তাই ছেলেকে না জানিয়ে তাদের বাড়িতে আসার জন্য ইনভাইট করেছেন। সাধারণত জাঙ্কুক সাদা পাঞ্জাবি পরতেই বেশি পছন্দ করে, তবে আজকে মায়ের কথায় নীল পাঞ্জাবি পরল। খারাপ লাগছে না, বেশ সুন্দরই লাগছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে হাতে একটি কালো রঙের ঘড়ি পরে নিল। আরেকবার আয়নায় নিজেকে দেখে বেরিয়ে পড়ল। ড্রয়িং রুমে এসে সবার প্রথমে চোখ গেল নীল শাড়ি পরিহিত এক রমণীর দিকে। তাকে দেখেই মিষ্টি একটি হাসি দিয়ে সালাম দিল। জাঙ্কুক ভদ্রতা বজায় রেখে হেসে উত্তর দিয়ে তার সামনের সোফায় গিয়ে বসে পড়ল। তখনই রোজ সেখানে এসে উপস্থিত হলো। স্বভাব সুলভ হেসেই বলল, কুকি বেটা, পরিচয় করিয়ে দিই, ও জেনি। তোর জন্য বড় ভাবি তাকে পছন্দ করেছে। ওর বাবা মিটিং এ থাকায় আপাতত ওকে এখানে নামিয়ে দিয়ে গেছে, ঘন্টা তিনেক পর আসবে। আমি আর তোর মা রান্না বান্না করছি, মেয়েটাকে সময় দিতে পারছি না। তুই ওকে নিয়ে একটু আশপাশটা ঘুরে দেখা। একদমই এতগুলো কথা বলেই থামলেন রোজ। জাঙ্কুক উঠে দাঁড়ালো, মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, উঠে আসুন। জেনি হাসি মুখে উঠে দাঁড়ালো। জাঙ্কুকের পিছু পিছু বাড়ি থেকে বেরিয়ে পড়ল। বেশ কিছুটা পথ এগিয়ে যাওয়ার পরে জেনি নিজে থেকেই কথা বলল, আমি জেনি, এবার অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হয়েছি। আমি জিয়ন জাঙ্কুক, পড়াশোনা শেষ, বর্তমানে জনসেবায় নিয়োজিত রয়েছে। আপনার আমাকে পছন্দ হয়েছে? জাঙ্কুক কিছুটা বিব্রত হলো, তবে স্বাভাবিকভাবেই বলল, মানুষ হিসেবে পছন্দ হয়েছে, তবে বউ হিসেবে না। কেন? আপাতত উত্তরটা জানা নেই। বেশ, আমাকে জিজ্ঞেস করলেন না আমার আপনাকে পছন্দ হয়েছে কিনা? পছন্দ হয়েছে জন্যই তো এসেছেন, না হলে তো আসতেন না। জেনি হাসলো, তার কাছে মনে হচ্ছে ঝটপট উত্তর দেওয়ার গেম খেলছে। ব্যাপারটা বেশ লাগছে। হাঁটতে হাঁটতে আবারও বলল, রাজনীতি আপনার কাছে কি? এক অন্যরকম অনুভূতি। জেনি আশেপাশে চোখ বুলিয়ে বলল, আপনার এলাকাটা কিন্তু বেশ সুন্দর। জানি। তা নেতা সাহেব, আপনার কোনো প্রেমিকা নেই? জাগো কিছু বলবে তার
আগে পিছন থেকে কেউ বলল, এমন সুদর্শন নেতা প্রেমিকা থাকবে না, তা কি কখনো হয়? এমন কথা শুনে দুজনে পিছনে ঘুরে তাকালো। জাঙ্কুক আজকে অবাক না হয়ে পারলো না। আজকে এই মেয়েটা কি করতে এসেছে বুঝতে পারলো না সে। তবে কিছু বলল না, চুপ করে রইল, কি বলতে চায় জানার জন্য। তবে জেনি চুপ থাকলো না, নিজে থেকেই কথা বলল, বাহ, তুমি তো দেখতে ভারী মিষ্টি, তা কি নাম তোমার? তে কিছুটা লজ্জা পাওয়ার ভাব করে বলল, তে, নামটাও তো বেশ সুন্দর। আমি জেনি। তা তুমি একটু আগে কি যেন বলছিলে ওনার প্রেমিকা আছে? তে আর চোখে জাঙ্কুকের দিকে তাকালো, তার দিকেই তাকিয়ে আছে, চোখ সরিয়ে নিল, রইসই বলল, অবশ্যই আছে। জেনি একটু এগিয়ে গেল তের দিকে, আগ্রহ নিয়ে বলল, তুমি কি তাকে চেনো? আমাকে দেখাতে পারবে? এই যে আপু আপনার সামনেই দাঁড়িয়ে আছে। মানে? তে দাঁত কেলিয়ে বলল, মুরগি খায় ধান, আমি জীবন জাঙ্কুকের জান। জেনি বড় বড় করে তাকালো জাঙ্কুকের দিকে একবার, আরেকবার তের দিকে। তে পা থেকে মাথা পর্যন্ত একবার পরখ করে নিয়ে অবাক হয়ে বলল, কিন্তু তুমি তো একটি বাচ্চা মেয়ে, তোমার সাথে ওনার প্রেম? তে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপু, ভালোবাসার কি বয়স হয়? ভালোবাসা তো আর বুড়ো ছুড়ো বোঝে না। জেনি হাসার চেষ্টা করে বলল, তাহলে তোমাকে রেখে অন্য জায়গায় মেয়ে দেখছে কেন? আর বলবেন না আপু, সেই দুঃখের কথা, আমাদের বয়সের অনেক পার্থক্য। ওনার বয়স বেশি, আমার কম। ওনার পরিবার, আমাদের সমাজ বোধহয় মানবে না, সবাই বলবে বুড়ো নেতা যুবতী বউ। যদিও ওনাকে দেখে বোঝা যায় না ওনার বয়স বেশি, তবুও মানুষের মুখ তো আর বন্ধ করা যায় না। যদিও আমি মানুষের কথা গায়ে মাখি না, লোশন মাখি। উনি লজ্জা এখনো বাড়িতে কিছু জানাতে পারেনি, তাই আপনাকে বলার জন্য আজকে আমায় ডেকেছিল। জাঙ্কুক হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, কি সব আবল তাবল বলছে এই মেয়ে। মনে চাচ্ছে ঠাটি একটি থাপ্পড় বসাতে। নেহাত মেয়েদের গায়ে হাত দেওয়ার স্বভাব নেই তার, কিন্তু তার নামে মিথ্যা অপবাদ কেন দিচ্ছে? রাগে হাত মুষ্টিবদ্ধ করে এদিক ওদিক তাকালো। হঠাৎ চোখ গেল দূরে বটগাছের পেছনে দাঁড়িয়ে উকি মারা জিমিনার সুগার দিকে। বিষয়টা এখন তার কাছে ক্লিয়ার হলো, এই শয়তানগুলো আরেক শয়তান ভাড়া করে এনেছে তার বিয়ে ভাঙার জন্য। তার ভাবনার মাঝে জেনি সন্দেহের চোখে তাকিয়ে জিজ্ঞাসা করলো, নেতা সাহেব, এই পিচ্চিটা যা বলছে তা কি সত্যি? তেকে অবাক করে দিয়ে জাঙ্কুক চমৎকার হাসলো, মাথা নাড়িয়ে বলল, ও যা বলছে সব সত্যি। তে যেন আকাশ থেকে পড়লো। সে তো ভেবেছিল তাকে এসে তুলে আছাড় মারবে বোধহয় আজকেই লো, কিন্তু না, সে তার সাথে তাল মেলাচ্ছে। মতলবটা কি? জেনি হেসে বলল, শুনুন, এত ভাবার কি আছে? ভালো যেহেতু বাসেন, ওকেই বিয়ে করে নিন। আর আমি এখানে এসেছি শুধু বাবার জন্য। রাজনীতি করা লোক আমার খুব একটা পছন্দ নয়। আর সব থেকে বড় কথা, আমার বয়ফ্রেন্ড আছে। শুধু বাবার কথা রাখতেই এখানে আসা। তবে বিয়েটা আমি এমনিতেও করতাম না। তে হাসার চেষ্টা করলো, তার মানে সে না আসলেও এই বেটার বিয়ে হতো না। শুধু শুধু জিমিন ফাজিলটা পাকনামি করলো। আজকে গিয়ে ওকে গুনে গুনে 23টা চাটি মারবে। তে, তোমরা কথা বলো, আমার একটি ফোন এসেছে, আমি একটু কথা বলে আসছি। জেনি চলে যেতে তে পালাতে চাইলো, কিন্তু পারলো না। জাঙ্কুক এসে তার সামনে দাঁড়ালো, হকচকিয়ে গেল তে। আমতা আমতা করে বলল, কিছু বলবেন? তুমি কালকে চিঠিতে 4 লাইন কি লিখেছিলে, এখন মুখে বলো। আমি কি লিখবো? কই, কিছু লিখিনি তো। তুমি নাকি খুব সাহসী মেয়ে, ভয় পাচ্ছ কেন? তে মুখ ভেঙচি দিয়ে বলল, ভয় কই পাচ্ছি? আসলে কানার সামনে কানা আর বোবার সামনে বোবা বলতে নেই, তাই আর কি বলতে চাচ্ছিলাম না। বেশ, তোমার বলতে হবে না, আমি বলছি। এই যে শান্তশিষ্ট প্যাজ বিশিষ্ট গোমরা মুখ ভণ্ড নেতা মশাই, প্রথমে বলতে চাই, এসব কি লিখেছেন? এত বাজে হাতের লেখা আপনার, কি বলবো। আপনার থেকে তো পাশের বাসার ক্লাস 2 পাস মন্টু মিয়ার হাতে লেখা বেশ সুন্দর। সে যাই হোক, এত সময় নেই আমার, আসল কথায় আসি। আপনার কি কোনো লজ্জা শরম নেই? হাঁটুর বয়সী মেয়েকে লাভ লেটার দেন, দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। আপনাকে তো গোবর খাইয়ে উগান্ডা পাঠিয়ে দেওয়া উচিত। আবার ভ্যানিশ হওয়া কলম ব্যবহার করছেন, এই সাহস আপনার? শুনুন, ভালো হয়ে যান। আমি ভালো মেয়ের জন্যই আপনাকে গালাগালি করতে গিয়েও করলাম না। এটি সুযোগ্য দেশের সুযোগ্য নাগরিক। তে হাসার চেষ্টা করলো, কি বলবে বুঝতে পারলো না। দাঁত দিয়ে নখ কামড়াতে লাগলো, তা দেখে
জাঙ্কুক ভুরুকুচকে গম্ভীর কণ্ঠে বলল, সে কথা রাখো, তার সুযোগ্য দেশের সুযোগ্য নাগরিক তুমি আমার কোনকালের প্রেমিকা। তে কিছু বলার আগেই জেনি চলে আসলো, তাই আর কিছু বলতে পারলো না। তে যেন হাঁপ ছেড়ে বাঁচলো। জেনি তের হাত ধরে বলল, তুমি ভীষণ মিষ্টি দেখতে, নেতা সাহেবের সাথে বেশ মানাবে, খুব তাড়াতাড়ি বিয়ে করে নিও, নইলে এবার কিন্তু সত্যি সত্যি বুড়ো হয়ে যাবে। জাঙ্কুক বিরক্ত হলো, বুড়ো শব্দ এতবার বলার কি আছে, সে কি তার বয়স জানে না? গম্ভীর কণ্ঠে বলল, এবার বোধহয় আমাদের যাওয়া উচিত। জেনি সম্মতি জানিয়ে বলল, তা আপনাদের বিয়েতে আমাদের বলবেন তো? জাঙ্কুক মুচকি এসে তের দিকে তাকিয়ে বলল, অবশ্যই। দুজনেই চলে যাওয়ার জন্য পা বাড়ালো। জাঙ্কুক তের পাশ ঘেঁষে যেতে যেতে বলল, বড্ড ভুল করে ফেললে মেয়ে। আজকে জিমিনদের বিদায় অনুষ্ঠান, মন খারাপ লাগছে খুব, কিন্তু প্রকৃতির তো এটাই নিয়ম, শুরু থাকলে শেষ হবে। তে মুখ গোমড়ো করে বসে আছে, কলেজে আসার পর থেকেই এমন চুপচাপ রয়েছে। জিমিন কিছু জিজ্ঞাসা করলে শুধু হু হা দিয়ে উত্তর দিচ্ছে। জিমিনেরও হঠাৎ মন খারাপ হয়ে গেল, তাই নিজেও চুপ হয়ে গেল। তা দেখে তে মুখ হলো, তোর আবার কি হলো? তোর মন খারাপ তাই আমারও মন খারাপ। তে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যদি আমাদের আলাদা ভার্সিটিতে আসে তখন আমরা একেবারে আলাদা হয়ে যাব, তাই না? জিমিন মাথা নাড়লো, মিনিট দুয়েকের মধ্যে কান্নাও করে ফেললো। তা দেখে তে তাকে জড়িয়ে ধরে বলল, কাঁদিস না, দেখিস আমাদের একসাথেই হবে, আমরা কোনোদিনও আলাদা হব না। এবার থাম, নইলে আমিও কিন্তু কেঁদে ফেলবো। জিমিন চোখ পুষতে পুষতে বলল, না না, এই তো থামছি। ভেরি গুড, তুই আমাকে অনেক বিশ্বাস করিস, তাই না? তে মাথা নাড়িয়ে বলল, কিন্তু কেন বলতো? তোকে না আমি একটি মিথ্যে কথা বলেছি। কি? সেদিন ভাইয়া না, আমি তোকে চিঠি দিয়েছিলাম তার নাম দিয়ে। তে হতভম্ব হয়ে গেল, কত কথা শুনিয়ে দিল সেই লোকটাকে, অথচ সে দেয়নি। রেগে বলল, কিন্তু কেন? আর ওটা তো তোর হাতের লেখা নয়, আমার হাতের লেখা নয়, সুগা ভাইয়ের হাতের লেখা। আমি লিখলে তুই বুঝে ফেলতি সেই লিখেছে, কিন্তু তার হাতের লেখা যে কি পরিমাণ খারাপ কি বলবো। আর আয়ু আপুকে দিয়ে লিখলে রিস্ক থাকতো, সে প্রচন্ড পেট পচা, যদি কাউকে বলে দেয় সেই ভয়ে আর তাকে বলিনি। আর ভাই নিজেই তোদের পাশের বাড়ির মলির হাতে দিয়ে গেছে। আমি ভেবেছিলাম ভাইয়ের লেখা এসব রোমান্টিক কথা শুনে তুই প্রেমে পড়ে যাবি, কিন্তু না, তুই তো উল্টো চেতে গেলি। সরি রে সই। তে জিমিনের মুখ ফোলানো দেখে আর রাগ করে থাকতে পারলো না, কৌতূহল নিয়ে কপাল কুঁচকে বলল, তাহলে লেখাটা উধাও হয়ে গেল কেন? তুই যদি অন্য কাউকে দেখাতিস আমার ভাইয়ের সম্মান যাবে না, এই জন্যই ভ্যানিশ কলম ব্যবহার করেছি। তে উঠে দাঁড়ালো, দু হাত কোমরে রেখে বলল, ওরে চিটার, ওরে পটপট, এই ছিল তোমার মনে? আর হবে না, সত্যি বলছি। তোকে একটি ছন্দ শোনাই। তে উত্তর করলো না। জিমিন বোকা বোকা একটি হাসি দিয়ে তেকে নকল করে বলল, মুরগি খায় খই, তে আমার প্রাণপ্রিয় সই। দুজনেই হাসতে লাগলো। তখনই হলরুম থেকে ডাক পড়লো, দুজনেই উঠে দাঁড়ালো। এখন স্যারেরা বক্তব্য দেবেন। বিদায় দিতে দিতে প্রায় বিকাল হয়ে গেল। তে হেঁটে হেঁটে যাচ্ছিল, হঠাৎ রাস্তার মাঝে জাঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গিয়ে লম্বা করে সালাম দিল। জাঙ্কুক এক লোকের সাথে কথা বলছিল, কোনো মেয়ের ভয়েস শুনে পিছনে তাকালো। তেকে দেখে ভুরু কুঁচকালো। সামনে দাঁড়িয়ে থাকা লোককে বিদায় জানিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কি চাই মেয়ে? একটা দাবি নিয়ে এসেছি। কিসের দাবি? আমাদের গ্রামে একটি ভার্সিটি খোলার ব্যবস্থা করে দিন তো। কেন? কেন মানে, আমাদের সামনে এইচএসসি পরীক্ষা, তারপরে বাইরে চলে যেতে হবে। আমি আমার আপন মানুষদের সাথে থাকতে চাই, বাইরে যেতে চাই না। জাঙ্কুক তের দিকে তাকালো। তের একটি স্বভাব হাত ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কথা বলা, এই কয়েকদিনই তা বেশ ভালো করেই খেয়াল করেছে। তবে তের এমন কথা শুনে রাগলো না। আসলে আপন মানুষদের ছেড়ে বাইরে গিয়ে থাকতে সবারই কষ্ট হয়। তার বোনটাও তো চলে যাবে কিছুদিন পরে, তবে সে কি করে ভার্সিটি দেবে? এটা সম্ভব নয়। আর কিছু? তে মুখ ভেঙচি দিয়ে বলল, হ্যাঁ, আরেকটা কথা, আপনি বিয়ে করবেন না? জাঙ্কুক ভুরু কুঁচকে বলল, সময় হলে করব। কেন? আপনার জন্য আমাদের বাড়ির পাশে সুপিয়া রেডি হয়ে আছে, আপনার সাথে তাকে দারুণ মানাবে। আমার সাথে শুধু কেন মানাবে? তে দাঁত কেলিয়ে বলল, কারণ পাগলের জীবন সঙ্গী তো পাগলই মানায়। জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলল, যেমন এক পাগল আরেক পাগলকে ভালো চিনে। তে রেগে কিছু বলবে তার আগেই আবারও বলল,
সন্ধ্যা হয়ে এসেছে, বাড়ি যাও। তে বিরক্ত হলো, কিছুটা রাগ নিয়ে বলল, এর জন্যই আপনাকে আমার পছন্দ হয় না। তো এই অ্যাটিটিউডের জন্য আপনার কপালে বউ জুটবে না। বলেই তে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। কয়েক ধাপ যেতেই জাঙ্কুক পিছন থেকে বলল, বউ না জুটলেও তোমার মতো বাচ্চা মেয়েকে আমি বিয়ে করব না। তে পিছন ঘুরে কোমরে হাত রেখে বলল, আমার বইই গেছে আপনার মতো বুড়ো লোককে বিয়ে করতে। আপনাকে তো দু চোখে দূরের কথা, এক চোখেও সহ্য করতে পারি না। জাঙ্কুক অপমানিত বোধ করলো, গম্ভীর কণ্ঠে বলল, সাবধানে কথা বলো মেয়ে, তকদিরে থাকলে আমার মতো বুড়ো লোকেরই তুমি বউ হবে। তে বড় বড় করে তাকালো। জাঙ্কুক চলে গেল। তে কপালের সামনের চুলগুলো ফু দিয়ে সরিয়ে বিড়বিড় করতে করতে বাড়ির রাস্তা ধরলো। রাত 1:45টার দিকে কারো হইচই শুনে ঘুম ভেঙে গেল জাঙ্কুকের। বাইরে বেরিয়ে আসলো। তখনই জেব ছুটতে ছুটতে আসলো, এসেই বলল, ভাই সর্বনাশ হয়ে গেছে, মাস্টার মশাই বাড়িতে আগুন লেগেছে। তৎক্ষণাৎ জাঙ্কুকের মাথায় যা আসলো, সবাই ঠিক আছে তো? তে ও ঠিক আছে তো? সো বাটারফ্লাই গল্পের এই পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর পরবর্তী পর্বগুলো পাওয়ার জন্য দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো। আগামী পর্বে আমরা দেখতে পারবো তের কি খুব বড় ক্ষতি হলো, জাঙ্কুকি থেকে বাঁচাতে পারবে? দেখতে হলে অবশ্যই চ্যানেলে চোখ রেখো। আল্লাহ হাফেজ।